শুভ সন্ধ্যা সবাইকে। আজ 10 মে 26 বৈশাখ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের পড়ুয়াদের জন্য হেল্পলাইন নম্বর আসাম সরকারের, হজ যাত্রীদের চার্টার্ড উড়ান বাতিল জম্মু ও কাশ্মীর হজ কমিটির, পাকিস্তানের হামলায় রাজৌরির ডেপুটি অতিরিক্ত কমিশনার সহ 5 জন নিহত, সন্ত্রাসী হামলা যুদ্ধ হিসেবে গণ্য হবে, পাকিস্তানকে কড়া বার্তা মোদী সরকারের, যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান, দুপক্ষের বাস্তব জ্ঞানকে স্বাগত জানিয়ে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, তুর্কির ড্রোন দিয়ে ভারতকে হামলা, সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি। আজ রাজনাথ ও সেনা শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। কাল শ্রীভূমির ভোট গণনা করিমগঞ্জ কলেজে, ফলাফলের জন্য তৈরি গ্রামাঞ্চল, খাবার, জলের বোতল, মোবাইল, বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা। পঞ্চায়েত নির্বাচন, কাল লক্ষ্মীপুরের 4 জেলা পরিষদের ভোট গণনা 4টি পৃথক হলে। এবং সর্বশেষ খবরটি হলো এমবিবিএস পরীক্ষায় বদরপুরের সাফল্য, খুশির জোয়ার এলাকা জুড়ে। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার দেশের বর্তমান পরিস্থিতির জন্য একটি হেল্পলাইন নম্বর খুলেছে। রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে পড়াশোনা করা আসামের ছাত্রদের জন্য একটি জরুরি হেল্পলাইন নম্বরও প্রদান করছে। তদুপরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ছাত্ররা দিল্লির অসম ভবনের সঙ্গেও যোগাযোগ করতে পারে। রাজ্য সরকার নিম্নলিখিত নম্বরগুলি প্রকাশ করেছে। সেই নম্বরগুলি হলো 01123010298 এবং 26877711। তাছাড়া শিক্ষার্থীরা অসম ভবনের যুগ্ম সচিব রণদীপ কুমারের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। নম্বর হলো 9874355305। পরবর্তী খবর, ভারত পাক উত্তেজনার আবহে বন্ধ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির একাধিক বিমানবন্দর, বাতিল হয়েছে শয়ে শয়ে উড়ান। এই অবস্থায় 14 মে পর্যন্ত হজ যাত্রীদের জন্য যাবতীয় চার্টার্ড উড়ান বাতিল করল জম্মু ও কাশ্মীরের হজ কমিটি। অন্যদিকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। আজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে জম্মু ও কাশ্মীর হজ কমিটি। সেখানে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে 14 মে পর্যন্ত নির্ধারিত সমস্ত চার্টার্ড হজ উড়ান বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপাতত তীর্থযাত্রীদের ধৈর্য ধরতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে বিকল্প ব্যবস্থার জন্য সংশোধিত উড়ানের সময়সূচি সরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে। অন্যদিকে যুদ্ধের আবহে বন্ধ হয়েছে চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবাও। পরিস্থিতি স্বাভাবিক হলে বিজ্ঞাপন দিয়ে কপ্টার পরিষেবার বিষয়ে জানানো হবে তীর্থযাত্রীদের। পরবর্তী খবর, পাকিস্তানের চূড়া বোমায় প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজকুমার থাপা সহ 5 জনের। আজ ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে আজ ভোরে রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনারের বাড়িতে পাকিস্তানের দিক থেকে আসা বোমা গিয়ে পড়ে। তাতেই তিনি গুরুতর আহত হন। দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত ডেপুটি কমিশনারকে বাঁচানো যায়নি। রাজকুমার থাপার মৃত্যুর পাশাপাশি আরও 2 শিশু ও 1 মহিলা সহ 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের জখম অবস্থায় দ্রুত সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত ডেপুটি কমিশনার সহ 5 জনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ কর্মীদের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজৌরির পাশাপাশি জম্মুর আরএসপুরায় ভারত পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনাগুলিতে বাকি 3 জনের মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ 5 জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক কর্মঠ অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকও করেছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা পড়েছে, এরপরই তার মৃত্যু হয়। আমি স্তম্ভিত, শোক প্রকাশের ভাষা নেই, ওর আত্মার শান্তি কামনা করছি। পরবর্তী খবর, ভারত পাকিস্তান সীমান্তে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার আবহে আজ দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের অতি সক্রিয়তা, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা এবং সেনা মোতায়েন সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা হয়। ভারত কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেবে সেই বিষয়ে একটি সুসংহত রূপরেখা তৈরি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
অপারেশন সিন্দুর নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, সীমান্তে পাকিস্তানের তরফে একের পর এক উস্কানিমূলক কার্যকলাপের জবাবে ভারত পরিমিত ও দায়িত্ববান প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু প্রয়োজন পড়লে আরও কড়া পদক্ষেপ করতেও পিছপা হবে না। কর্নেল সুফিয়া কুরেশি জানান, পাকিস্তান গত কদিনে একাধিক জায়গায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা করেছে। উধমপুর, পাঠানকোট, ভুজ ও বথিন্ডাগাড়িতে এই হামলায় সামরিক সরঞ্জামের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি। বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, সীমান্তে পাকিস্তান সেনার গতিবিধি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তাদের পদক্ষেপ স্পষ্টতই আক্রমণাত্মক। ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আজকের এই বৈঠক আসলে ভারত সরকারের একটি স্পষ্ট বার্তা, সীমান্তে যুদ্ধ নয়, কিন্তু যদি বাধ্য করা হয় তাহলে জবাব হবে কার্যকর ও সুপরিকল্পিত। পরবর্তী খবর, যুদ্ধের ইঙ্গিত, সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান। লাগাতার গোলাবর্ষণ তো করছিলই, এবার সীমান্তে বাহিনী এগোতে শুরু করলো। ভারত সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। 1999 সালের কার্গিল যুদ্ধের পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ সাংবাদিক বৈঠকে কর্নেল সুফিয়া কুরেশি জানান, পাকিস্তান 4 রাজ্যে মোট 26টি মিলিটারি গাড়িতে হামলা চালিয়েছে। ভারতও পাল্টা জবাবে 4টি পাকিস্তানি এয়ারবেসে হামলা চালিয়েছে। পাকিস্তান সেনা সীমান্তে তাদের বাহিনী এগোনো শুরু করলেও ভারতও তাদের সেনাকে প্রস্তুত রেখেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছে। উইং কমান্ডার ভূমিকা সিং ও কর্নেল সুফিয়া কুরেশি জানান, পাকিস্তান তাদের সেনা এগোনোর সিদ্ধান্ত আক্রমণাত্মক অভিপ্রায়কে ইঙ্গিত দিচ্ছে। কর্নেল সুফিয়া বলেন, পাকিস্তান মিলিটারি সীমান্তে তাদের বাহিনী এগোচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এটা। তবে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যে কোনো আক্রমণের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। পরবর্তী খবর, শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামীকাল রবিবার সকাল 8টা থেকে শুরু হবে। এতে জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি জেলা পরিষদ আসনের এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট গণনা করিমগঞ্জ কলেজে 8টি কক্ষে হবে। প্রতিটি কক্ষে 10টি টেবিলে ভোট গণনা হবে। এর মধ্যে 1 নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা 1 নম্বর কক্ষে 6 রাউন্ডে হবে। পাশাপাশি 2 নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের গণনা 6 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 3 নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা 2 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 4 নম্বর শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের গণনা 8 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 13 নম্বর কালীগঞ্জ জেলা পরিষদের গণনা 7 নম্বর কক্ষে 7 রাউন্ডে। 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা 4 নম্বর কক্ষে 8 রাউন্ডে। 15 নম্বর নীলামবাজার জেলা পরিষদের গণনা 5 নম্বর কক্ষে 4 রাউন্ডে এবং 16 নম্বর টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের গণনা 3 নম্বর কক্ষে 8 রাউন্ডে করা হবে বলে শ্রীভূমির জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গণনা কক্ষে প্রতিটি টেবিলে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর একজন কাউন্টিং এজেন্টকে থাকার অনুমতি দেওয়া হবে। জেলা পরিষদ সদস্য পদের জন্য 2 শিফটে 2 জন কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন। তবে গণনার সময় এক টেবিলে শুধু একজন কাউন্টিং এজেন্টই থাকতে পারবেন। এদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের ভোট গণনা একটি টেবিলে করা হবে এবং 1 রাউন্ডেই ফলাফল ঘোষণা করা হবে। গণনার সময় গ্রুপ সদস্য পদের প্রার্থীকে নিজে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তবে প্রার্থী কোনো কারণে যদি উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে প্রার্থীর অনুমোদিত ব্যক্তি প্রার্থীর আইডেন্টিটি কার্ডের মূল কপি ও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রবেশপত্র নিয়ে গণনা কক্ষে থাকতে পারবেন। তবে ওই প্রার্থী গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। এতে জানানো হয়েছে 1 রাউন্ডের গণনার পর 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও 1 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পর গ্রাম পঞ্চায়েত সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র ত্যাগ করতে হবে। তবে জেলা পরিষদ সদস্য পদের প্রার্থীদের সব রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা গণনা কেন্দ্রে থাকতে পারবেন। গণনা চলাকালীন কোনো কাউন্টিং এজেন্ট গণনা কক্ষ ত্যাগ করতে পারবেন না। গণনা শেষ হওয়ার পরই গণনা কেন্দ্র ত্যাগ করা যাবে। এছাড়াও প্রার্থী বা তাদের কাউন্টিং এজেন্ট গণনা কক্ষে খাদ্য, জলের বোতল, মোবাইল ফোন, বৈদ্যুতিন কোনো সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা অনুসারে যারা গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন তারা হলেন গণনায় নিয়োজিত কর্মী, কর্তব্যরত আধিকারিক ও অনুমোদিত কাউন্টিং এজেন্ট। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনো প্রার্থী বা তার এজেন্টকে গণনা কক্ষের ভিতরে খারাপ ব্যবহার বা হট্টগোল করতে পাওয়া যায়,
তবে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও আসাম পঞ্চায়েত আইন 1994 অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, প্রতিটি গণনা কক্ষে সিসিটিভির তদারকি রয়েছে এবং সব ধরনের গতিবিধি রেকর্ড করা হবে। পরবর্তী খবরটি হলো, প্রথমবার স্বাধীনভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করলো লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন। নির্বাচনী আধিকারিক ও কর্মীদের দক্ষতায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট পূর্ব। এবার আগামীকাল ভোট গণনা। রবিবার লক্ষ্মীপুর সমজেলা কার্যালয় প্রাঙ্গণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হতে চলেছে। ভোট গণনা নিয়ে লক্ষ্মীপুর সমজেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠক জানিয়েছেন, লক্ষ্মীপুরের মোট 4টি জেলা পরিষদ আসনের ভোট গণনা 4টি পৃথক হলে সম্পন্ন হবে। 1 নম্বর হলে বর্তল হরিনগর জেলা পরিষদ, 2 নম্বর হলে দেওয়ানপালরবন জেলা পরিষদ, 3 নম্বর হলে লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ এবং 4 নম্বর হলে বিন্নাকান্দি ভুবনহিল জেলা পরিষদ আসনের ভোট গণনা করা হবে। সকাল 8টায় ভোট গণনা শুরু হবে। বর্তল হরিনগর জেলা পরিষদের 7টি গ্রাম পঞ্চায়েত যথাক্রমে বর্তল লেদিয়াচূড়া, বালাদন কনকপুর, দিগলি লক্ষ্মীচূড়া, হরিনগর, জয়পুর কামরাঙ্গা, জয়পুর লাংলাচূড়া এবং কনকপুর দলইচূড়া জিপির 1 থেকে 70 নম্বর বুথের ভোট গণনা 7 রাউন্ডে শেষ হবে। দেওয়ানপালরবন জেলা পরিষদের অন্তর্গত 9টি জিপির 1 থেকে 70 নং বুথের ভোট গণনা শেষ হবে 7 রাউন্ডে। এই জেলা পরিষদের জিপিগুলোর মধ্যে রয়েছে বাদ্রি, করৈকান্দি, পালরবন্দ, তারাপুর, নারায়ণপুর, থাইলুবান্ডু, দেওয়ান, লাবক ও পয়লাপুর। লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদের 9 জিপির 1 থেকে 90 নম্বর বুথের ভোট গণনা 9 রাউন্ডে যথাক্রমে বিন্নাকান্দি, লক্ষ্মীপুর, দিলখুশ, দিগলি বাহাদুরপুর, ফুলেরতল, মারকুলিন, জিরিঘাট, লক্ষ্মীনগর, লালপানি, ফুলেরতল, নয়াগ্রাম ও শ্রীবার জিপি সহ 3 নং হলে শেষ হবে। বিন্নাকান্দি ভুবনহিল জেলা পরিষদের অধীনে 8টি গ্রাম পঞ্চায়েতের 1 থেকে 80 নং বুথের ভোট গণনা 8 রাউন্ডে 4 নম্বর হলে শেষ হবে। রাউন্ড অনুসারে জিপিগুলো হলো বিন্নাকান্দি বাগান, বুয়ালি চেংজুর, ছোট মামদা, দিদারখুশ ভুবনহিল, কাপ্তানপুর বড় মামদা, পাবদা, নতুন রামনগর ও সিঙ্গেরবন। পরবর্তী খবরটি হলো, এমবিবিএস পরীক্ষায় বদরপুরের সাফল্য, খুশির জোয়ার এলাকা জুড়ে। শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অধীন এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। শ্রীভূমি জেলার ভাঙ্গা ও বদরপুরের একজাক পড়ুয়া বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন। রেল শহর বদরপুরের ছেলে স্নেহাসী দত্ত শিলচর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি সারা রাজ্যে 38তম স্থান দখল করেন। বদরপুর থানাধীন লামাজুয়ার গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাশ করেন। আবদুল্লাহ রাজ্যে 108 স্থান দখল করেন। মোহাম্মদ আবদুল্লাহ ভাঙ্গা এলাকার শিক্ষক জমিল আহমেদের ছেলে। ডিফু মেডিকেল কলেজ থেকে রাজ্যের 127 নং স্থান দখল করেন মহাকুল গ্রামের আয়াসুর রহমান চৌধুরীর ছোট ছেলে বাহারুল ইসলাম চৌধুরী। আয়াসুর রহমান চৌধুরীর বড় ছেলে শাহুল ইসলাম চৌধুরী বর্তমানে আদরকুলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক। শিলচর মেডিকেল কলেজ থেকে দক্ষিণ বদরপুরের প্রত্যন্ত অঞ্চল বসলা গ্রামের প্রাক্তন সেনাকর্মী জামাল উদ্দিনের একমাত্র ছেলে সৈয়দ কয়েস খান 128 নং স্থান অর্জন করে এমবিবিএস উত্তীর্ণ হন। দক্ষিণ বদরপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম বড়সাঙ্গনের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ ফজল আহমেদ শিলচর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণ হন। তিনি 206 নং স্থান দখল করেন। তার কৃতিত্বে প্রত্যন্ত অঞ্চল বড়সাঙ্গনে খুশির জোয়ার বইছে। মহাকুল গ্রামের আব্দুল সবুরের মেয়ে শাহনারা খানম শিলচর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শাহনারা 243 নং